অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগ ভিডিও শুরু করছে। সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মেহেরপুর থেকে বলছি। মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রিজ পরিষ্কার করার 5টি কার্যকরী টিপস। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, ফ্রিজ বন্ধ করে পরিষ্কার করুন। কখনোই ফ্রিজ বন্ধ বা আনলক না করে ফ্রিজ পরিষ্কার করবেন না। এতে করে যেমন ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তেমনই শারীরিকভাবেও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতেও পারে। সুতরাং প্রথম ধাপে ফ্রিজ পরিষ্কার করতে ফ্রিজ বন্ধ করে নিন। নাম্বার 2, ফ্রিজ খালি করুন। দ্বিতীয় ধাপে এসে আপনাকে ফ্রিজের তাক এবং ড্রয়ার থেকে সমস্ত খাবার দাবার জিনিসপত্র নামিয়ে ফেলতে হবে। আরও ভালোভাবে ফ্রিজ পরিষ্কার করতে কিংবা ডিপ ক্লিন করতে ফ্রিজের তাক এবং ড্রয়ার খুলে ফেলুন। এবার একটু অপেক্ষা করুন। আপনার ফ্রিজ থেকে বের করা তাক এবং ড্রয়ার ধোয়া শুরু করার আগে তা সাধারণ তাপমাত্রায় ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করুন। মনে রাখবেন, ফ্রিজে যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রায় প্লাস্টিক বা গ্লাসে গরম পানি ব্যবহার করলে তা ফাটল ধরতে পারে বা রং উঠে যেতে পারে। নাম্বার 3, গরম পানি ব্যবহার করুন। গরম পানি, ভিনেগার, ডিশ সোপ এবং বেকিং সোডার সাহায্যে আপনি সহজে নর্মাল ফ্রিজ পরিষ্কার করতে পারবেন। তবে ফ্রিজের ভিতরে যদি গরম পানি ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে আনলক অবস্থায় রাখতে হবে এবং পরিষ্কার করার পর যতক্ষণ পর্যন্ত ফ্রিজ ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত এতে বিদ্যুৎ লাইন দেওয়া যাবে না। নাম্বার 4, পরিষ্কার করা শুরু করুন। সাধারণ একটা কাপড়ের সাহায্যে খাবারের গুঁড়া, বরফ, ময়লা ইত্যাদি পরিষ্কার করুন। ফ্রিজের ভিতরের অংশ মুছে নিন। যেখানে দাগ দেখবেন সেখানে বেকিং সোডা স্প্রে করবেন। নাম্বার 5, ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার করুন। সবশেষে সাবান গোলানো, ডিশ গোলানো ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার করুন। হালকা গরম পানিতে সাবান পাউডার যোগ করে নরম কাপড় তাতে ভিজিয়ে ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার করতে পারেন। সুতরাং ফ্রিজ ভালো রাখতে এবং ফ্রিজে থাকা খাবার নিরাপদে রাখতে ফ্রিজ পরিষ্কার করতে অনুসরণ করুন এই 5টি গুরুত্বপূর্ণ ধাপ। আমার এই উপকারী 5টা টিপস আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এই যে দেখুন, যে কালো মুরগিটা আমার রুমে ডিম পাড়তো, সেই মুরগিটাকে 9টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ 7টা বাচ্চা ফুটেছে। আর এই মুরগিটাকে দিয়েছিলাম 8টা ডিম। আর এই মুরগিটা 8টা ডিমেরই বাচ্চা ফুটিয়েছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক কিউট, অনেক ভালো লাগছিল আমার। বাসায় অনেক মুরগি ছিল, এখন আর নেই। এই 2টা মুরগিকে রমজান মাসে আমি বসিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে বাচ্চাগুলো সব উঠেছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে এ থেকে অনেকগুলো মুরগি হয়ে যাবে ইনশাআল্লাহ। 21/3/2025 আজকে প্রথম আমাদের তুলা পার্সেস যাবে। তো সেই কারণে আমরা সবাই মিলে এই যে তুলাকে বস্তায় লোড দিচ্ছি। ঈদের মার্কেট করতে হবে, তাই অগ্রিম অনেক আনন্দের সাথে কাজ করছি সবাই মিলে। খুব ভালো লাগা কাজ করছিল। তুলা বিক্রি করে আজ বিকেলে ঈদের জন্য শপিং করতে যাব, এটা ভেবেই আমার ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করছিল, খুশি খুশি লাগছিল। 1 বছর পর মাহে রমজানের রোজা রেখে ঈদ করার আনন্দই আলাদা। 1 মাস রোজায় থেকে ঈদের দিন খাওয়া দাওয়া, আনন্দ আর নতুন পোশাক, এটার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কিন্তু ঈদুল আজহাতে নতুন পোশাক পরি ঠিক আছে, কিন্তু এতটা আনন্দ হয় না। আমার মনে হয় ঈদুল আজহার থেকে ঈদুল ফিতরেই সব থেকে বেশি আনন্দ হয়।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ঘরে ঘরে খুশির ঢল। তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আমার হাজব্যান্ড বাসায় নেই, আমার শ্বশুর আব্বাই তুলা পারচেস দিতে গিয়েছিলেন। 5 মণ তোলা হয়েছে, তবে দুঃখজনক হচ্ছে যে টাকা দেয়নি। 87 রমজানের দিন টাকা দেবে বলেছে। মনটা খারাপ, তোলা বিক্রি করে ঈদের শপিং হলো না। তারপর 24তম রোজার দিন 3 জন সদস্যের জন্য সেহরি ও ইফতারের বিশাল আয়োজন শুরু। আজকে সেহরির জন্য রান্না হবে মহিষের মাংস, রুই মাছের ভাজা, খাঁটি গরুর দুধের দই, আর মুখে স্বাদ ফেরানোর জন্য রান্না হবে টমেটো ভাজি। পবিত্র মাহে রমজানে 30টা রোজা, আল্লাহর রহমতের 10টা, মাগফিরাতের 10টা রোজা সম্পূর্ণ করতে পেরেছি। তবে এই যে নাজাতের রোজা 10টা, নাজাতের প্রথম রোজা 21তম রোজায় থেকে আমি খুবই অসুস্থ, তারপরেও আমি রোজা ছাড়িনি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে আমি যেন রোজাগুলো সম্পূর্ণ করতে পারি। আমি যদি মারাও যাই তারপরেও আমি রোজা ছাড়বো না, ইনশাআল্লাহ। আজকে 24তম রোজা। তো এই 4 দিন আমি এত অসুস্থ কি বলবো, আমি তো পুরো বিছানাগত হয়ে গেছি। আমার কোনো কাজ করার মতো শক্তি নেই, সব রান্না বান্না সব কিছু আমার শাশুড়ি করছে, তারপরেও হেল্প করতে হচ্ছে। আমি ভাবলাম যে আমার শাশুড়ি মাকে বললাম, আমার হাজব্যান্ডকে বললাম যে আমি আমার মায়ের বাসায় কয়েকদিন থেকে আসি। আমার হাজব্যান্ড সরাসরি না করে দিয়েছে, কারণ আমি এখানে একটু রেস্টে থাকতে পারবো, কিন্তু মায়ের বাসায় রেস্টে থাকতে পারবো না, কারণ এখন তামাকের সিজন। এখন তামাক নিয়ে অনেক ব্যস্ত বাবা মা, আর আমার বড় আপুর 2টা ছেলে নিয়ে অনেক ব্যস্ততায় কাটছে ওদের দিন, আমাকে ওরা সময় দিতে পারবে না। আর আমার হাজব্যান্ড দীর্ঘ 2 মাস ছুটি কাটিয়ে গত সপ্তাহে চলে গেছে, আবারও আসবে ঈদ লিবে। এই সব সান্ত্বনা দিয়েই আমাকে রাখছে, বলছে যে তোমাকে যেতে হবে না, আমার থেকে তোমার খেয়াল কেউ বেশি রাখবে না, তুমি কয়দিন ধৈর্য ধরে থাকো। আমি আর জোর করলাম না। আজকে 24তম রোজা, আল্লাহর রহমতে আজকে সুস্থতা বোধ করছি। আপনারা ভাবতে পারেন রোজায় থেকে আমি অসুস্থ হয়েছি, কিন্তু না, আমি কালো জাদুতে ভুগছি আজ দীর্ঘ 7 বছর ধরে। এখন রহমতের মাস এসেছে, ঝাড়ফুঁক তাবিজ দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ নামাজ রোজা হবে না বলে। তো এই কারণেই আমি অসুস্থ হয়ে গেছি। আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম, শেয়ার করতে করতে এই যে ইফতারির সময় হয়ে গেছে, ইফতারির আয়োজন শুরু করে দিয়েছি। হাজব্যান্ড না থাকায় তোলা বিক্রি করেও ঈদের শপিং করা হলো না। তো আমার হাজব্যান্ড আসবে 27তম রমজানের দিনে, ইনশাআল্লাহ। 27 রমজানের দিনে আমি আমার জন্য, আমার পরিবারের জন্য ঈদের শপিং করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই, সুস্থভাবে রোজাগুলো সম্পূর্ণ করে ঈদের আনন্দ করতে পারি। তো বন্ধুরা, আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর আজকে আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 3 জন সদস্যর জন্য সেহরি ও ইফতারের বিশাল আয়োজন করেছি। আর আজকে আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।